হ্যাঁ, শুভঙ্কর, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো? শুভঙ্কর, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আরে বাবা, রিপ্লাই না করলে আমি রিমুভ করিয়ে দেবো, আর কিন্তু জয়েন করাবো না। তাহলে হোয়াটসঅ্যাপ অন্তত কর যে শুনতে পাচ্ছিস। শুনতে না, আমার কথা শুনতে না পেলে তুই ক্লাস করবি কি করে? তাহলে অন্তত হোয়াটসঅ্যাপে একটা কথা লেখ যে তুই আরে কোন কলেজে কি ছিস আমি একটু জানবো না? উদ্ভট তো। কম্পেনিয়ন মোড কথাটার মানে কি রে? তুই হোয়াটসঅ্যাপে লেখ। হুম, দেখো, দেখতে পাচ্ছ তো স্ক্রিন? আচ্ছা, আজকে তো 13 নম্বর লেকচারই হবে দেখলাম, তাই না? আচ্ছা, আমি এগুলো একটুখানি পেজ নম্বর গুলো দিয়ে দিই। আচ্ছা, আগের দিন তো আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্পিন অরবিট কাপলিংটাকে আলোচনা করেছিলাম, তাই তো? হুম। মানে ইন্টারাকশন এনার্জি পর্যন্ত ক্যালকুলেট করে দিয়ে সেইখান থেকে তুমি ওই অ্যালকালি মেটাল ডাবলেটস বা হ্যালোজেন ডাবলেটস গুলোকে কি করে এক্সপ্লেন করতে হয় সেই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে না? এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এবার আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাইছি, যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাইছি তাতে মানে জানি না সবটা হবে কিনা। দেখা যাক কতখানি সময় আছে, সেই মতো করে আমি চেষ্টা করছি। মানে হয়তো আজকে সবটা না করে আরেকটা ক্লাসের মানে ২ ঘন্টা ক্লাস করলে হয়ে যাবে। নাহলে আমরা ২ টো ক্লাসে জিনিসটাকে করব। তাহলে ১ম এ আমি আলোচনা করব হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্টটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। মানে যেখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট আসবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট আসবে। সেখান থেকে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট যেটা, ম্যাগনেটিক মোমেন্ট এইটা একটা ব্যাপার আছে। টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এই একটা পার্ট। আচ্ছা, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশনটা খুব দরকার যেখানে স্পিন অরবিট কাপলিং আছে। কারণ এইটা আমি পরে দেখবে তোমাদের যখন ওই ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড ইত্যাদির ক্ষেত্রে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করা এটা তোমার মানে প্রচুর পরীক্ষায় পড়তো আর কি আমাদের সময়। হুম। আচ্ছা, এবং সেইটা করার পরে আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানামালাস জিম্যান এফেক্ট। অ্যানোমালাস, এএনও এম এ এল ও ইউএস, অ্যানোমালাস জিম্যান এফেক্ট। আমি নর্মাল জিম্যান এফেক্ট দেখেছি। নরমাল জীবন এফেক্টটাকে স্পিনটাকে ইনক্লুড করা হয়নি। আমি একটা উইক এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি। সেখান থেকে স্প্লিটিং যেটা সেটা হচ্ছে নরমাল জীবন এফেক্ট। এবারে যেখানে স্পিন অরবিট কাপলিংও এসে গেল, তাহলে তোমার কি হবে? সেখান থেকে তোমার অ্যানামালাস জীবন এফেক্ট। এইটা আমি আলোচনা করব। আর তারপরে যদি আমাদের আজকে টাইম পারমিট করে তাহলে দেখব যে অ্যানামালাস জীবন এফেক্টে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডও আছে, স্পিন অরবিট কাপলিংও আছে। কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি পর্যন্ত স্ট্রং হয়ে যায় তাহলে অ্যানামালাস জীবন এফেক্টে যতগুলো লাইন পাচ্ছিলে সেই লাইনগুলো আবার মার্চ করে গিয়ে
তোমার নরমাল জিমেন এফেক্টে যতগুলো লাইন হয় সেই ততগুলো লাইনে চলে আসবে, সেটাকে বলা হয় পাশ্চেন বেক এফেক্ট। পাশ্চেন বেক এফেক্ট, এই তো। হুম, এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। এই পর্যন্ত করলে মোটামুটি ওয়ান ইলেকট্রন সিস্টেম যেটা আমরা আলোচনা করতে চাইছি আর কি, সেটা হয়ে যাবে। এবারে যদি মেনি ইলেকট্রন সিস্টেম তোমাদের না পড়িয়ে থাকে তাহলে এই সেমিস্টারে আর মেনি ইলেকট্রন সিস্টেমটা পড়াবো না। কিন্তু সামনের সেমিস্টারের শুরুতেই আমি মেনি ইলেকট্রন প্রবলেম নিয়ে অন্তত খান-তিনেক ক্লাস করে দিতে চাইছি। কারণ সেই খান-তিনেক ক্লাসের মধ্যে আমি যেটা করতে চাইবো, তোমার আউবাউ প্রিন্সিপাল, হুমস রুল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এইগুলোকে বলে দেওয়া, এবং তার সঙ্গে, সঙ্গে ওই যে অ্যাটমিক টার্ম সিম্বলস যেগুলোকে বলা হচ্ছিল সেইগুলোকে একটু আলোচনা করে দিতে চাইবো আরকি। সেটা আমি নরমাল পড়ানোর সময় হচ্ছে আরো খান-তিনেক ওই খান ১৬ ক্লাসের মতো নেয়া হয় আরকি। নিয়ে ওইটাকেও করে দিই। কিন্তু যদি সিলেবাসে না থাকে, পরীক্ষা যেহেতু পরীক্ষার ডেট যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে ওইটা হয়তো এবারে বলব না। নেক্সট সেমিস্টারে ওটা আমি জাস্ট বলে দেব। নেক্সট সেমিস্টারের শুরুতেই ওটা আমি বলে দেব। কোয়ান্টাম মেকানিক্স তাই, যেখানে শেষ হবে, হবে। হুম? সিলেবাসে যেটা আছে সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। হুম? যদি উম না আ সবটা হয়ে থাকে বা আরো কিছু জিনিস করার দরকার আছে, সেটা পরের সেমিস্টারে ওটা কন্টিনিউ করা যাবে আরকি। এটা। চলো এবারে ফিরে আসি। তাহলে ১ম এ আমরা এইটা চলে আসছি, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। দেখো টোটাল ম্যাগনেটিক মোমেন্ট তুমি যখন ক্যালকুলেট করবে, সেটাকে তুমি মিউ জে নাম দাও। আচ্ছা, মিউ জেটা কোথা থেকে আসছে? না, একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখান থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখান থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। দুটোর যে যোগফল হবে। আচ্ছা, গামা এলটা, মিউ এলটা কত? না মাইনাস গামা এল ইন্টু এল, তুমি জানো এইটা, প্লাস মিউ এসটা কত? মাইনাস গামা এস ইন্টু এস, এইটা। তাহলে কাজ করা যাক, তুমি মাইনাস গামা এল এল, এটা মাইনাস টু ইন্টু গামা এল এস করলাম। কারণটা কি না মনে আছে নিশ্চয়ই, যে গামা এসটা হচ্ছে টু ইন্টু গামা এল হয়। মানে গামা এসটা হচ্ছে ই বাই এমসি, আর গামা এলটা ই বাই টু এমসি। তার মানে গামা এল এর সঙ্গে টু গুণ করলে হচ্ছে গামা এসটা হয় এটা। তো তুমি এক কাজ করো, তুমি মাইনাস গামা এলটাকে কমন নিয়ে নাও। মাইনাস গামা এলটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকে হচ্ছে এল প্লাস তোমার টোয়াইস এস। আচ্ছা, এবারে এই যে টোয়াইস এসটাকে তুমি যদি দুটো ভাগে ভেঙে নাও, মাইনাস গামা এল, এল প্লাস এস, আর একটা এস যদি তুমি করে দাও, তাহলে দেখো এল প্লাস এস থেকে তোমার জে হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটাকে তুমি লিখতে পারছো মাইনাস গামা এল, এটা হচ্ছে জে প্লাস এস, এরকম একটা জায়গায় তোমার দাঁড়াবে। আচ্ছা, এবারে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তোমার, ধরে নাও এটা হচ্ছে রেজাল্টেন্টটা, এইটা ধরে নাও তোমার জে, যে জেলটা হচ্ছে তোমার এল প্লাস এস, এইটা। ঠিক আছে? এটা জে, যেটা হচ্ছে এল প্লাস এস। আর এইটা হচ্ছে তোমার, ধরে নাও তোমার জাস্ট সিম্পলি এস, এটা হচ্ছে এস। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে তোমার এইটা মানে তোমার এসটা, এসের দুটো কম্পোনেন্ট তুমি ভাবো। এসের দুটো কম্পোনেন্ট হচ্ছে এরকম, এইদিকে একটা কম্পোনেন্ট ধরো, আর এই একটা কম্পোনেন্ট ধরো। তাহলে এই এস এর একটা কম্পোনেন্ট যেটা প্যারালাল টু জে, তাকে নাম দাও এস প্যারালাল। আর একটা কম্পোনেন্ট যেটা পারপেন্ডিকুলার জে, সেটাকে তুমি নাম দাও এস পারপেন্ডিকুলার। ঠিক আছে? এটা।
এটা কম্পোনেন্ট ওয়াইজ এবারে ভেক্টর হিসেবে ধরলে এটা তোমার ভেক্টর হিসেবে আমি লিখলাম এরকম করে আর কি। এটা তার মানে আমি যেটা করছি যে এখন যেভাবে আমি লিখেছি আচ্ছা যেটা কেমন করে তৈরি হচ্ছে সেটা আমি আগের দিন দেখিয়েছিলাম। মানে যেটা এল প্লাস এস থেকে কেমন করে তৈরি হচ্ছে সেটা আমি আগের দিন দেখিয়েছিলাম। এখন জিনিসটা দাঁড়াচ্ছে এরকম একটা জে প্লাস এস ধরে নাও এইটা হচ্ছে তোমার জে যেটা এল প্লাস এস আর একটা হচ্ছে এস আছে সেটা হচ্ছে এইটা। আর এবারে এস এর দুটো কম্পোনেন্ট তুমি নিচ্ছ একটা হচ্ছে এস প্যারালাল একটা হচ্ছে এস পারপেন্ডিকুলার। তো যদি তুমি নাও মানে যেখানে বলে নিচ্ছি কোনটা কি মানে যেখানে হচ্ছে এস প্যারালাল হচ্ছে তোমার কম্পোনেন্ট of S parallel to PRALL parallel to J এইটা আর S পারপেন্ডিকুলারটা হচ্ছে কম্পোনেন্ট অফ S পারপেন্ডিকুলার টু J এটা। তাহলে কি হবে তাহলে দেন এটা যদি হয় তাহলে দেন তো মিউ জেটাকে লিখছো মাইনাস গামা এল যেমন আছে থাক এটা জে প্লাস এস প্যারালাল প্লাস এস পারপেন্ডিকুলার। আর এবারে দেখো তুমি দেখেছো কিন্তু স্পিন অরবিট কাপলিং খুব স্ট্রং হয় তখন কি হয় তখন হচ্ছে তোমার এসটা কিন্তু তোমার একটা প্রিসিশনাল মোশন করে যে অ্যাবাউটে যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম যে আগের দিন মনে আছে যে এল এল কনস্ট্যান্ট নয় এস কনস্ট্যান্ট নয় কিন্তু যে কনস্ট্যান্ট সেটা কি করে সম্ভব ছিল না এসটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং এর জন্য একটা প্রিসিশনাল মোশন করছিল এরকম তাই তো মানে স্পিন অরবিট কাপলিং আমি আগের দিন ছবিটাকে খেয়াল করে দেখো যে আগের দিন আমি বলেছিলাম যে তোমার আলাদা করে কনস্ট্যান্ট নয় মানে ওই যে এসটা ধরো এই যে এসটা তুমি বলছো এসটা তোমার সে একটা যে এর অ্যাবাউট এ তার একটা রোটেশন হচ্ছে মানে প্রিসিশনাল মোশন হচ্ছে প্রিসিশনাল যদি মোশন হয় তাহলে অবভিয়াসলি কি হবে না দেখো এই এসটা যেমন এই দিকে ছিল তার একটা প্যারালাল কম্পোনেন্ট একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যখন এদিকে আসবে তখন আবার তার আরেকটা এদিকে কম্পোনেন্ট আসবে এই কম্পোনেন্টটা তোমার এস পারপেন্ডিকুলার হয়ে যাবে তখন এস পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তখন এই দিকে চলে আসবে এইটা তাহলে এবারে দেখো তাহলে জে এর অ্যাবাউট এস যদি মুভ করে তাহলে এস পারপেন্ডিকুলারটা অন অ্যান অ্যাভারেজ কি হয়ে যাবে সেটা বেসিক্যালি জিরো হয়ে যাবে তাই না তার মানে যেটা দাঁড়াচ্ছে কি ডিউ টু স্পিন অরবিট কাপলিং এস executes a precisional motion about J. Hence, S perpendicular component should be equal to 0. মানে should be equal to 0 মানে should averages to 0. এইটা should averages to 0 তাই না হুম এটা তোমার should averages to 0 মানে বুঝতে পারছো যে জে এর অ্যাবাউটে তুমি তো এসটাকে যোগ করছো মানে এখানে দেখো এখানে তুমি যখন করছো জে প্লাস এস প্যারালাল আর এস পারপেন্ডিকুলার এবারে এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা তুমি যখন জে এর সঙ্গে যোগ করবে বলছো তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে খেয়াল রাখো যদি প্রিসিশনাল মোশন যদি জে এর অ্যাবাউট এসটা যদি তোমার এরকম প্রিসিশনাল মোশন ঘটে মানে রোটেট করে তাহলে
ধরো যখন এসটা আমি দুটো এক্সট্রিম কন্ডিশন এখানে দেখিয়েছি, যখন এসটা তোমার ডান দিকে তখন তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেমন ডান দিকে আছে, আর যখন এসটা তোমার বাঁ দিকে তখন তার পারপেন্ডিকুলার বাঁ দিকে আছে, দেখা দুটো সমান বাট অপোজিট ইন সাইন, এক অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আমি যেটা মানে আর এবং ওই যে জের অ্যাবাউটে যে এস এবং এল তারা যে আলাদা করে প্রিসিশনাল মোশন করে, সেটা তো আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ওটা আর আলাদা করে আর দেখাচ্ছি না। মানে ওইটা ওই যে, যে মানে তোমার এল এবং এস তারা যে জের অ্যাবাউটে তাদের যে একটা ইন্ডিভিজুয়াল প্রিসিশনাল মোশন আছে, সেটা আমি আর এখানে এই ছবিতে আলাদা করে দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে এস পারপেন্ডিকুলারটা তোমার 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এস প্যারালালটা খেয়াল করে দেখো। আচ্ছা, এস প্যারালালটা কি? না, এস প্যারালালটা হচ্ছে তুমি জাস্ট সিম্পলি মানে এস এর প্রজেকশন অন দ্য জে অ্যাক্সিস। তাহলে যদি আমি ধরে নিই যে এই অ্যাঙ্গেলটা ধরে নাও যদি থিটা হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে? না তোমার এস এর ম্যাগনিচিউড, এই ম্যাগনিচিউড এইরকম ভাবে লিখলাম, ইন্টু কস থিটা, ইন্টু কি হবে? না, ইন্টু হচ্ছে এই ডিরেকশন বরাবর তোমার ইউনিট ভেক্টর। তাহলে এই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা ধরে আমি এন ক্যাব লিখছি। আচ্ছা, এবারে এই এখানে খেয়াল করে দেখো তোমার এই যে এস এর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা ইন্টু ওই বরাবর ইউনিট ভেক্টরটা তুমি এবারে দেখো, এই যদি জে ডট এস লেখো, জে ডট এস মানে কত? জে এর ম্যাগনিচিউড ইন্টু এস এর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা, তো সেখান থেকে এস এর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা তুমি কি লিখতে পারো? জে ডট এস ডিভাইডেড বাই জে এর ম্যাগনিচিউড, তাই তো? মানে জে ডট এস হচ্ছে জে ইন্টু এস ইন্টু কস থিটা, তাহলে তোমার এখান থেকে এস কস থিটাটাকে লাগবে, এস কস থিটা জে ডট এস বাই জে, তাহলে এস কস থিটাটাকে লিখলে তুমি জে ডট এস বাই হচ্ছে জে এর ম্যাগনিচিউড। আচ্ছা, এবারে অ্যালং জে তোমার ইউনিট ভেক্টর কি হবে? অ্যালং যে ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ভেক্টর বাই জে এর ম্যাগনিচিউড, এটা ঠিক আছে? তাহলে এটা কত হলো তাহলে? যেটা হলো তোমার জে ডট এস তার সঙ্গে আবার জে ডট বাই জে ভেক্টরটা স্কোয়ার, এটা। তাহলে এস প্যারালাল যেটা সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারছো, দেখেছো? প্রত্যেকটা স্টেপ কোনো অসুবিধা নেই তো, এইভাবে লিখতে পারা যাবে তো? হুম, তাহলে এবারে বসিয়ে দিই, তাহলে নাও মিউ যেটা খেয়াল করো, মাইনাস গামা এল। আচ্ছা, এইটা জিরো হয়ে গেছে, এস পারপেন্ডিকুলারটা জিরো হয়ে গেছে, আর এস প্যারালালটা ভ্যালুটা এখানে বের করে দেখেছে, মাইনাস গামা এল জে প্লাস জে ডট এস ডট জে বাই জে মড দা স্কোয়ার, এইটা। এটাকে একটুখানি ব্র্যাকেট গুলো থার্ড ব্র্যাকেট বা কিছু ব্যবহার করে, এটা এটা হলো। তাহলে কি হলো? আমি যেটা দুদিক থেকে কমন নিয়ে নিই, এই মানে ডান দিকে কমন নিয়ে নিই, তাহলে এটা পড়ে থাকছে কত? 1 প্লাস জে ডট এস বাই জে তার স্কোয়ার, এখানে একটা জাস্ট জে রয়ে গেল বাইরে, এই যে দুটোতেই জে আছে বলে যেটা তুমি জাস্ট ডান দিকে পাঠিয়ে দিলে, এইটা হয়ে গেল গামা এল, দেখো 1 প্লাস, আচ্ছা যেটা হচ্ছে এল প্লাস এস ডট এস বাই জে মড দা স্কোয়ার ইন্টু জে হলো, তো মাইনাস গামা এল 1 প্লাস, এটা হচ্ছে কত? এল ডট এস প্লাস এস ডট এস মানে কত? এস তার ম্যাগনিচিউড তার স্কোয়ার, এস ডট এস মানে তো তার এস তার ম্যাগনিচিউড তার স্কোয়ার বাই হচ্ছে তোমার জে এর ম্যাগনিচিউড তার স্কোয়ার,
ইন্টু জে। আচ্ছা দেখো খেয়াল করে তুমি আগের দিনে এই এল ডট এসটাকে তুমি জাস্ট কষেছিলে। যখন আমি স্পিন অরবিট কাপলিং ইন্টারাকশনস থেকে বের করেছিলাম না, তখন দেখো এল ডট এস তুমি কষেছিলে, যেটা বেরিয়েছিল হচ্ছে জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু, তাই না? দেখো এটা এটা আগের দিনে স্পিন অরবিট কাপলিং করার সময় এটা তোমাকে কষতে হয়েছিল। হ্যাঁ, যেটা এল ডট এসটা হচ্ছে জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। দেখো এটা কথা ছিল আগের দিনে, আগের ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার পেয়েছি। করা ছিল তো। হ্যাঁ, হুম, এটা হুম, স্যার এবার পেয়েছি। এইটা, হ্যাঁ, তাহলে এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে এইটা হলো এটা ওয়ান প্লাস, তাহলে এই এল ডট এসটা হচ্ছে তোমার জে মডিউলাস তার স্কোয়ার মাইনাস এল মডিউলাস তার স্কোয়ার মাইনাস এস মডিউলাস তার স্কোয়ার বাই টু প্লাস এস মডিউলাস তার স্কোয়ার, নিচে থেকে যাচ্ছে জে তার স্কোয়ার এইটা ইন্টু জে, এটা। আচ্ছা, তাহলে এবারে এটাকে লেখো তাহলে মাইনাস গামা এল, তুমি ওয়ানটা যেমন আছে থাক, প্লাস আর এই দুইটা নিচে নিয়ে চলে এসে টু জে মডিউলাস তার স্কোয়ার হলো। আর এখানে যদি বস এটা যদি করে নাও তাহলে জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে টু এ স্কোয়ার হয়ে গেল, তার মানে জে স্কোয়ার হলো মাইনাস এল স্কোয়ারটা হলো প্লাস এ স্কোয়ারটা হয়ে যাবে ইন্টু জে। মানে যে এই যোগটা যদি করো তাহলে দুইটা নিচে চলে এলো, তাই দুইটা এখানে চলে গেলে জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার, তাহলে প্লাস এটা প্লাস এ স্কোয়ার একটা রয়ে গেল, এটা এটা দাঁড়িয়ে গেল। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এবারে এতে চলে এসো, তুমি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে চলে এসো। এবারে নাও নাও এই যে জে এর ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি কি, এটা তোমার জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু মানে মানে যে স্কোয়ারটা দাদা, মানে এটা তো সবগুলো স্কোয়ার দিয়ে আছে তো, মানে যে স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস স্কোয়ার তো, বা এল মডিউলাস তার স্কোয়ারটা কত তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। মানে আচ্ছা একটা জিনিস বলি, যে ওয়ান ইলেকট্রন প্রবলেম বলে আমি এগুলো সব স্মল জে বা স্মল এল ব্যবহার করছি, আর মেনি ইলেকট্রন প্রবলেম হলে এটা ক্যাপিটাল জে বা ক্যাপিটাল এল এগুলো ব্যবহার করব। এটা ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম, এগুলো সব হচ্ছে ফর, মানে এরকম একটা কনভেনশন ব্যবহার করা হয় যে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে স্মল কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয়, আর মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে মানে ক্যাপিটাল কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয়। আর এস স্কোয়ার যেটা সেটা কত, এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ কস স্কোয়ার, এইটা ঠিক আছে। তাহলে আমি দেখো তাহলে দেন মিউ যেটা হয়ে যাচ্ছে কত, মাইনাস গামা এলটা যেমন আছে থাক, ওয়ান প্লাস জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান বাই টু জে ইন্টু জে প্লাস ওয়ান। দেখো এখানে একটা এইচ ক্রস স্কোয়ার থাকতো, নিচেও ঠিক একই রকম ভাবে এইচ ক্রস স্কোয়ার থাকে, সেটা বাদ চলে গেল। এইটা হলো তার সঙ্গে পড়ে রইল তোমার যেটা, সেটাকে শর্ট হ্যান্ড নোটেশনে তুমি লেখো মাইনাস জি ইন্টু গামা এল ইন্টু জে, যেখানে এই যে জিটা হচ্ছে তোমার ওয়ান প্লাস জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান বাই টু জে ইন্টু জে প্লাস ওয়ান, এইটা 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 দিস ইজ নোন অ্যাজ
the ল্যান্ডে জি ফ্যাক্টর, এটাকে বলা হচ্ছে ল্যান্ডে জি ফ্যাক্টর। তাহলে ল্যান্ডে জি ফ্যাক্টর যদি তুমি জানো তাহলে করসপন্ডিং দেখো এই টোটাল ম্যাগনেটিক মোমেন্টটা বেরিয়ে যাবে তোমার হচ্ছে এইটা, মানে জি গামা এল ইন্টু জে। দেখো টোটাল ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশনটা পরিষ্কার, কেমন করে বের করলে? হুম, তাহলে আমি এখানে দেখবে তোমরা হয়তো ল্যান্থানাইট অ্যাক্টিনাইট স্যারে যখন পড়েছো যে কালার ম্যাগনেটিক ফিল্ড সব সেমি মানে থার্ড 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 ইয়ারে পড়ছিল না, সিক্স সেমিস্টার বা ইত্যাদি ছিল আর কি, ক্রিস্টোফেল থিওরি পরে পরে আর কি। সেখানে এখানে তো এই ল্যান্ডের জি ফ্যাক্টরের ক্ষেত্রে ক্যাপিটাল জে, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এস এসব তুমি ব্যবহার করতে, সেটা মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে একটা স্মল জে, স্মল এল বা স্মল এস এগুলোকে ব্যবহার করা হয়। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হুম? আচ্ছা, আর এবারে তুমি একটা জায়গায় ফের ধরো আমি টোটাল ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশনটাকে বের করলাম। আচ্ছা আমি একটা কাজ করি একটুখানি, তোমার একটুখানি রাফ ওয়ার্ক একটু করে রাখি যে আগের দিনে যখন তুমি ওই অ্যালকালি মেটাল ডাবলেস ক্যালকুলেট করছিলে তখন বেসিক্যালি এস থেকে পি ট্রানজিশনটা হচ্ছে একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, এস থেকে পি ট্রানজিশনটা হচ্ছে, সেক্ষেত্রে তুমি ডাবলেট পেয়েছিলে তো। আচ্ছা একটু খেয়াল করে দেখো যে যখন তোমার ওয়ান ইলেকট্রন সিস্টেম যখন এস অরবিটালে আছে, তাহলে ওয়ান ইলেকট্রন ইন এস অরবিটালে যখন ছিল তখন কি ছিল না, এলটা তুমি জিরো নিয়েছিলে, এস এর ভ্যালু ছিল হাফ, আর জে এর ভ্যালু তুমি হাফ নিয়েছিলে, মনে আছে? মানে যেটা ওই যে সোডিয়ামের ক্ষেত্রে থিএস থেকে থ্রিপি ট্রানজিশন যখন হচ্ছে তা থিএস এর জন্য এল এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু হাফ, জে এর ভ্যালু হচ্ছে তোমার হাফ। এটা মানে যেহেতু হচ্ছে এল প্লাস এস থেকে এল মাইনাস এস ইউনিট ইন্টারভ্যাল, তার মানে এটা যেহেতু এলটা জিরো আছে তাহলে যেটা হচ্ছে এস এর সঙ্গে সমান হবে এবং সেটা হাফ হবে। আচ্ছা এবারে এর জন্য যদি তুমি জিটাকে ক্যালকুলেট করো, জিটাকে ল্যান্ডের জি ফ্যাক্টরটা সেটা কি হবে তাহলে? ফর্মুলা তো ওয়ান প্লাস জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান বাই টু জে ইন্টু জে প্লাস ওয়ান, তো এটা এবারে দেখো এক্ষেত্রে তো এলটা জিরো, এলটা হচ্ছে তোমার জিরো, এবারে জে আর মানে একবারে করে দিচ্ছি, মানে এল তোমার অলরেডি জিরো মানে মাঝের টার্মটা রইলো না। এবার এস আর জে যেহেতু সমান হয়ে যাচ্ছে তাহলে উপরটা নিচটা দেখো এটা টু টাইমস হয়ে গেল, কেটে গেল, তা কেটে কি just এখানে একটা ওয়ান চলে এলো, ওয়ান চলে এসে টোটাল উত্তরটা তোমার দুই বেরোলো। এটা বুঝতে পারছো তো? যে তুমি যদি এখানে এই ভ্যালু গুলোকে বসাও আর কি, ভ্যালু কিন্তু বসাও, হ্যাঁ তাহলে অবভিয়াসলি হচ্ছে এটা যা এক প্লাস এক মিলে হচ্ছে তোমার দুই হয়ে গেল, এখানে যেটা হচ্ছে তোমার দুই হয়ে যাচ্ছে এটা। আর এবারে ওয়ান ইলেকট্রন ইন পি অরবিটাল যদি হয় তখন ব্যাপার আছে, তখন হচ্ছে এল এর ভ্যালু ওয়ান যখন করছো আর এস এর ভ্যালু তুমি হাফ করছো, তখন কিন্তু জে এর দুটো পসিবল ভ্যালু হতে পারে, এল প্লাস এস আর এল মাইনাস এস। তার মানে তখন জে এর ভ্যালু তোমার দুটো হতে পারে, জে এর ভ্যালু একবার থ্রি বাই টু হতে পারে অ্যান্ড হাফ হতে পারে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কাজ করি যে এল এর ভ্যালু ওয়ান, এস এর ভ্যালু হাফ আর জে এর ভ্যালু থ্রি বাই টু, এর জন্য জিটাকে ক্যালকুলেট করি, দেখে নাম দিচ্ছি জি থ্রি বাই টু আর কি, মানে জে এর ভ্যালু থ্রি বাই টু বলে আমি জি থ্রি বাই টুটাকে ক্যালকুলেট করছি। তাহলে ওই ফর্মুলাতে বসালে কত হবে, ওয়ান প্লাস জে এর ভ্যালু থ্রি বাই টু, তার মানে থ্রি বাই টু প্লাস ওয়ান মাইনাস এল এর ভ্যালু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস এস এর ভ্যালু হচ্ছে হাফ, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান, এইটা
এটা হলো, ঠিক আছে? আচ্ছা এবার এই ক্যালকুলেশনটাকে করো। ক্যালকুলেশনটা করে ওর উত্তরটা বেরোবে তোমার 4/3। এটা করে দেখে নেবে। এটা করে তোমার বেরোবে হচ্ছে 4/3। যোগ বিয়োগটাকে করে নেবে। এইটা একটা। আর যখন তোমার L এর ভ্যালু 1, S এর ভ্যালু হাফ আর G এর ভ্যালু তোমার হাফ হয়ে যাচ্ছে এইটা, তখন G টা যদি G হাফ তুমি বলো তাহলে 1 প্লাস J ইন্টু J প্লাস 1 অর্থাৎ হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস L ইন্টু L প্লাস 1 প্লাস S ইন্টু S প্লাস 1 বাই 2 J ইন্টু J প্লাস 1 এইটা। এটাকে করে দেখবে। এটাকে করলে তোমার উত্তরটা বেরোবে যে 2/3। তাহলে আমি ৩ টাই জাস্ট করে রাখলাম, হ্যাঁ? মানে S থেকে P ট্রানজিশন সেটা আমি কনসিডার করব বলে, হ্যাঁ? জাস্ট যেখানে তোমার মানে অ্যালকাইল মেটাল ডাবলস বা ইত্যাদি যেখানে আমি কনসিডার করেছি আরকি। যেখানে S অরবিটালে যখন ইলেকট্রনটা ছিল তখন G এর ভ্যালুটা হচ্ছে ২। আর যখন তোমার p অরবিটালে ইলেকট্রনটা চলে গেছে তখন J এর দুটো পসিবল ভ্যালু 3/2 আর হাফ। 3/2 হলে তোমার G এর ভ্যালুটা ল্যান্ডের G ফ্যাক্টরটা 4/3 হচ্ছে। আর J এর ভ্যালুটা হাফ হলে ল্যান্ডের G ফ্যাক্টরটা হচ্ছে 2/3 হচ্ছে। এটা তো ভালো। আচ্ছা এবারে দেখো, এবারে তোমার ধরে নাও তুমি একটা বাইরে থেকে একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি দিলে। ঠিক আছে? তাহলে let us now apply a weak homogeneous external magnetic field. হ্যাঁ, let us now apply a weak homogeneous external magnetic field. তার মানে এই পার্টিকুলার কেসে spin orbit coupling dominates. তা spin orbit coupling dominates বলে তোমার কি হবে প্রথমে? প্রথমে হচ্ছে তোমার এই মিউ আমি জাস্ট মানে এল আর এস কাপেল করা মানে হচ্ছে মিউ এল অ্যান্ড মিউ এস উইল couple fast to give মিউ জে। প্রথমে মিউ এল এবং মিউ এস প্রথমে কাপল করবে, কাপল ফার্স্ট টু গিভ মিউ জে। এবারে দিস মিউ জে, আচ্ছা দাঁড়া এটা একটু ভালো করে বলি। আচ্ছা দেখ আমি কি বলছি, না আমি কি এটা বলছি যে তুমি সাফিসিয়েন্টলি উইক একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো। তাহলে এবারে এখন এখন কিন্তু পিকচারে আগে ছিল শুধুমাত্র স্পিন অরবিট কাবলিং, এখন কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা চলে এলো। আচ্ছা তুমি নর্মাল জিম্যান এফেক্ট বা লারমার পিসিখানের ক্ষেত্রে কি দেখেছিলে? না এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি জেড ডিরেকশন বরাবর দাও তুমি, তাহলে ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবাউটে হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার একটা পিসিকনাল মোশন হতে আরম্ভ, পিসিকনাল মোশন হয়। আর এবারে কথাটা হচ্ছে যদি উইক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হয় তাহলে স্পিন অরবিট কাপলিংটা প্রথমে ডমিনেটস করবে। আর স্পিন অরবিট কাপলিং ডমিনেটস করা মানে হচ্ছে কি? না প্রথমে হচ্ছে এল আর এস কাপেল করে প্রথমে জে তৈরি করে ফেলবে। এটার মানে হচ্ছে যে এল অ্যান্ড এস, এইটা প্রথমে লিখি, এস উইল couple fast to give J, মানে এল আর এস তারা আগে মানে মানে এখানে স্পিন অরবিট কাপলিংটা হচ্ছে স্ট্রঙ্গার আর কি, হ্যাঁ? মানে উইক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে মানে স্পিন অরবিট কাপলিংটা হচ্ছে স্ট্রঙ্গার। সেখানে এল আর এস উইল কাপল ফার্স্ট টু গিভ জে, এটা দেন হ্যাঁ এটা বলে নি, এল আর এস উইল কাপল ফার্স্ট টু গিভ জে, তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে এল অ্যান্ড এস উইল এক্সিকিউট এ
প্রিসিশনাল মোশন অ্যাবাউট যেটা আমি বলেছিলাম যে শুধু স্পিন মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দিলে যেটা হতো আরকি, যে এল এবং এস তারা ১ম এ কাপল করবে, করে তারা জে দেবে এবং সেক্ষেত্রে যেটা দেখেছিলাম যে এল এবং এস তারা জে এর অ্যাবাউট এ আলাদা করে তার একটা প্রিসিশনাল মোশন জাস্ট দেখাবে। ঠিক আছে? এটা। আচ্ছা এবারে ফাইনালি হচ্ছে যে দ্যা রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম যে as well as resultant magnetic moment mu j finally interact with the external magnetic field. তাহলে ব্যাপারটা দেখো কি হলো? না যখন তুমি উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক স্পিন অরবিট কাপলিং আছে কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি উইক হয় তাহলে এখানে কিন্তু স্পিন অরবিট কাপলিংটা ডমিনেট করবে। তাহলে স্পিন অরবিট কাপলিং ডমিনেট করলে কি হবে? না স্পিন অরবিট কাপলিং ডমিনেট করলে প্রথমে এল আর এস তারা আগে কাপল করবে। কাপল করে জে তৈরি করবে। এবং যখন জে তৈরি করছে তুমি দেখেছো যে জে এর অ্যাবাউটে এল তার পিসিকোনাল মোশন আছে, জে এর অ্যাবাউটে এস তার পিসিকোনাল মোশন আছে। তা তুমি রেজাল্টেন্ট যেটা পেয়ে গেলে, রেজাল্টেন্ট জে পেয়ে গেলে মানেই হচ্ছে তুমি রেজাল্টেন্ট মিউ জে পেয়ে গেলে। আর যখন রেজাল্টেন্ট মিউ জে পেয়ে যাচ্ছ সেই রেজাল্টেন্ট মিউ জে সে বেসিক্যালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তার মানে ব্যাপারটা কিরকম? তখন ইন্টারঅ্যাকশন এনার্জিটা হলো ইন্টারঅ্যাকশন যেটা অ্যাজ ইউজুয়াল হয় যেটা মাইনাস মিউ জে ডট এইচ মাইনাস মিউ ডট এইচ হয়। তো এটা হয়ে যাচ্ছে কত? মাইনাস জি ইন্টু গামা এল ইন্টু জে ডট এইচ এটা এখানে ডটটা দেওয়া না দেওয়া সমান এটা ও একটা মাইনাস ছিল সরি এখানে একটা মাইনাস ছিল এই যে এই যে ক্যালকুলেশন এই যে মাইনাস আছে এই মাইনাসটা আমি বসালাম তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেল দাদা তাহলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস জি গামা এল ইন্টু জে ডট এইচ এটা ঠিক আছে এইটাকে কাজ করা যাক জি গামা এল জে ডট এইচটাকে জাস্ট জে এইচ কস থিটা এইরকম ভাবে লিখি জে এইচ কস থিটা আচ্ছা এবারে জে কস থিটা এটা বেসিক্যালি কি জেড জেড কম্পোনেন্ট সেটাকে তুমি লেখো এম জে ইন্টু এইচ কস এরকম ভাবে লেখো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো তো তোমার হুম জি থাকুক গামা এল থাকুক যে কস থিটা এম জে সেটা হচ্ছে তুমি এম জে ইন্টু এইচ কস লিখে নাও তার সঙ্গে এই যেমন আছে সেটা হচ্ছে থাকুক এটা ঠিক আছে তাহলে এইখানে দেখো এই যে পুরো জিনিসটা বেসিক্যালি কনস্ট্যান্ট মানে গামা এল সরি মানে এম যেটা কেন কনস্ট্যান্ট থাকবে এম যেটা আলাদা রাখতে হবে আচ্ছা, আমি এক সেকেন্ড তাহলে এক কাজ করি তাহলে আমি এক কাজ করি এটাকে এম যেটাকে শুধু আলাদা করে দিই তাহলে মানে যেটা দাঁড়াচ্ছে এটা কত হচ্ছে ধরো জি থাকছে একটা এম যে থাকছে তারপরে এই যে বাকি পার্টটা গামা এল এইচ কস ইন্টু এইচ এই যে পুরো পার্টটা দেখো হ্যাঁ এইটা তাহলে আমি এক কাজ করছি যে এই যে পুরো পার্টটা যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি ফিক্সড করে দাও তাহলে এই যে পার্টটা গামা এল এইচ কস এইচ এটা তোমার কনস্ট্যান্টের মতো ট্রিটেড থাকবে এইটা হ্যাঁ তুমি এক কাজ করো এইটাকে জি এম জে ইন্টু মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি ফিক্স কিছু করে দাও আর কি ফিক্স করে দিলে
এইটাকে একটা কিছু নাম-টাম দিয়ে দেওয়া যাক, হ্যাঁ? কি নাম দেবে? হুম, একটা A বা কিছু একটা নাম দিয়ে দিই। এই করে দিই। A বলে দিচ্ছি ধরো। A যেখানে এটা হচ্ছে গামা L H cos into H মানে আমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেনথটাকে ফিক্স করে দিলাম, তাহলে এটা একটা কনস্ট্যান্টের মতো সেটা কি? মানে আসলে আমি যে স্টেট গুলোকে কনসিডার করছি সেই স্টেটের জন্য mg এবং g ভ্যালু গুলো চেঞ্জ হবে। বাকি জিনিসটা চেঞ্জ হবে না। সেটা আমি এটা এইরকম ভাবে লিখে রাখলাম। g mj into a যেখানে এটা হচ্ছে গামা L H cos into H। আসলে যেটা হয় মানে একটা জিনিস আমি একটু বলে নিই যে এই যে ইন্টারেকশন এনার্জিটা না, এই ইন্টারেকশন এনার্জিটাকে তুমি যদি Hc দিয়ে ভাগ করো, তাহলে কি হয় দেখো তো? যেটা হয় সেটা হচ্ছে তোমার এই আহ GMJ যেমন আছে রইলো, GMJ যেমন আছে রইলো, গামা এল এইচ ক্রস এইচ বাই একটা এইচ এলো, এটাকে এক কাজ করে GMJ টা যেমন আছে তুমি রেখে দাও। সরি, মানে পুরো জিনিসটাকে তুমি সেন্টিমিটার ইনভার্সে নিয়েছো, মানে ইন্টারাকশন এনার্জি তো জুলে বেরো তো, তা পুরো জিনিসটা তুমি সেন্টিমিটার ইনভার্সে নিয়ে আসি আর কি। তো সেটাকে তুমি লিখতে পারো GMJ, গামা এলটা হচ্ছে ই বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এইচটা হচ্ছে এইচ ওভার টু পাই, এইচটা যেমন আছে থাক, আর নিচে একটা এইচসি হয়ে গেল এইটা। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো জি এম জে, এটা হচ্ছে ই এইচ বাই, আচ্ছা এই প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ, আর এইচ তোমার কেটে চলে গেল, তারপরে রইল 4 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি স্কোয়ার, একটা পাই থাকবে তাই না, 2 2 4 4 পাই মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি স্কোয়ার, এরকম রইল। আচ্ছা এই যে পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা, হ্যাঁ, এইটা হচ্ছে তুমি জাস্ট মানে এইটাকে বলা হয়, মানে এটাকে মানে কি বলবো এটা, তুমি মানে আমি বা এইখানে একটা কাজ করি দাঁড়া, এটাকে এইরকম ভাবে না লিখে না এইখানে এক সেকেন্ড সুবিধা হবে। আমি পুরোটাকে আমি একদম সায়েন্টিফিক ইউনিভার্সে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ইন্টারেকশন এনার্জিটাকে আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার, ধরো আমি এই ইন্টারেকশন এনার্জিটাকে, এক সেকেন্ড, ইন্টারেকশন এনার্জি ইন সেন্টিমিটার ইনভার্স আমি একবারে বের করে নিচ্ছি। মানে আসলে যখন স্পেকটা কনসিডার করবে, এটা পরে মলিকুলার স্পেকট্রোস্কোপি ইত্যাদির ক্ষেত্রে তুমি দেখবে যে স্পেকটার না, স্পেকটা কনসিডার করার জন্য তোমাকে আল্টিমেটলি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে তো ওয়েভ নাম্বারে বের করতে গেলে দিনের শেষে এইচ সি দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে সেই জন্য কি করা হয় অনেক ক্ষেত্রে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি প্রথম থেকে এইচ সি দিয়ে ভাগ করে রেখে দেওয়া হয়। তাহলে ইন্টারাকশন এনার্জি ইন সেন্টিমিটার ইনভার্স, সেটাকে তুমি জাস্ট ই ইন্টারাকশন বার লিখে রাখো বা এপসাইলন ইন্টারাকশন বার লিখে রাখো, যার ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স এইটা। দাঁড়া একটু মানে এটা পরিষ্কার করে লিখি। মানে ইন্টারাকশন এনার্জিটাকে আমি ধরো সেন্টিমিটার ইনভার্সে লিখছি। তাহলে কি করতে হবে? মানে যা ইন্টারাকশন এনার্জি এটা আমি ক্যালকুলেট করেছি সেটাকে যা এইচ সি দিয়ে ভাগ করে দেওয়া। তো সেটাকে লিখছি ধরো এপসাইলন বার, এটা ইন্টারাকশন এনার্জি ইন সেন্টিমিটার ইনভার্স, এটা কি? এই ইন্টারাকশন এনার্জি যেটা ছিল তাকে তুমি জাস্ট এইচ সি দিয়ে ভাগ করলে এইটা। তো এরকম দেখতে হলে এইটাকে তুমি নাম দাও জি এম জে ইন্টু ধরো এ বলো, যেখানে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ই এইচ ডিভাইডেড বাই 4 পাই এম ইন্টু সি স্কোয়ার, 4 পাই এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এইটা একটা, এটাকে বলে লরেঞ্জ ইউনিট, এটা হচ্ছে তোমার, তাহলে ইন্টারাকশন এনার্জিটাকে তুমি লরেঞ্জ ইউনিটে যদি তুমি লেখো, সেটা হচ্ছে ই বি বাই 4 পাই এম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে এইটা, ঠিক আছে এইটা। আচ্ছা এটা এটা ভ্যালু যদি ক্যালকুলেট করো,
এটা তোমার বেরোবে হচ্ছে তোমার এই 4.67 ইন্টু 10⁻⁻5, তার সঙ্গে এইচটা তোমার গুণ যেমন আছে, মানে এইচটা বাদ দিয়ে বাকি পার্টটা এইটা সেন্টিমিটার ইনভার্স, এটা তোমার করসপন্ডিংলি বেরোবে আর কি, লরেন্জ ইউনিট এটা। যাকে মানে সেটা কথা নয়, যেটা কথা সেটা হচ্ছে যে ইন্টারাকশন এনার্জিটাকে আমি জাস্ট এমনি জুড়ে লিখতে পারতাম, ইন্টারাকশন এনার্জিটা আমি সেন্টিমিটার ইনভার্সে লিখে রেখেছি, সেটা এরকম দেখতে হচ্ছে জি এম জে ইন্টু এ, এটা বের করে রাখলাম। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি কি করছি না, আমি একটা সিচুয়েশন কনসিডার করছি যেখানে স্পিন অরবিট কাপলিং আছে, আবার তার সাথে সাথে আমি একটা উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি। তাহলে এবারে তুমি নর্মাল জিমেন এফেক্টের ক্ষেত্রে দেখেছিলে যে কোনো স্পিন অরবিট কাপলিং নেই, এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড যদি দেওয়া হয়, তাহলে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ এল, সে অ্যাকচুয়ালি এইচ এর সঙ্গে ইন্টারাক্ট করছে, সেই মতো করে তুমি স্প্লিটিং পেয়েছিলে, যেটাকে নর্মাল জিমেন এফেক্ট বলছি। আচ্ছা এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে, তোমার স্পিন অরবিট কাপলিং আছে, তার সঙ্গে আমি একটা উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি। তা যদি দেওয়া হয় তাহলে এটা দেখতে পাচ্ছ যে এখানে আচ্ছা এমন ভাবে উইক দিয়েছি, মানে হচ্ছে এখানে স্পিন অরবিট কাপলিংটা সেটাই ডমিনেট করছে। তাহলে স্পিন অরবিট কাপলিং যদি ডমিনেট করে, প্রথমে এল আর এস জুড়ে গিয়ে জে তৈরি হলো, সেই জে সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মিউ জে তুমি পাবে, সেই মিউ জে হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই জায়গাতে ইন্টারাক্ট করছে, করে ইন্টারাকশন এনার্জিটা কি হবে, আর ইন্টারাকশন এনার্জিটাকে জাস্ট আমি লিখে রাখলাম এই পার্টিকুলার এক্সপ্রেশন দিয়ে লিখে রাখলাম জি এম জে ইন্টু এ, এইটা। এবারে তুমি দেখো কি হচ্ছে, দেখো তুমি জাস্ট ফিরে এসে একটু ধরো নর্মাল নর্মাল জিমেন এফেক্টে কি হয় সেটা প্রথমে একটুখানি দেখে নেওয়া যায়। নর্মাল জিমেন এফেক্টে এই ধরো তোমার একটা এস অরবিটাল ছিল, যার এল ইকুয়াল টু 0, পি অরবিটাল ছিল এল ইকুয়াল টু 1, এটাকে এনার্জি প্লট করছো, এটাকে হচ্ছে মানে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, যখন তুমি দেখছো তো জাস্ট এইখান থেকে এইখানে একটা ট্রানজিশন হচ্ছিল, আমি ধরো অ্যাবজর্পশন এমিশনটাই ধরো ভাবছি, সেই মতো করে তুমি একটা লাইন পেলে, একটা লাইন পেলে। আর এখানে সিলেকশন রুলটা একটুখানি বলে নেওয়া যায়। সিলেকশন রুল যেহেতু ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ছিল, তাহলে পি থেকে এসে ট্রানজিশনটা ঘটবে এবং সেখান থেকে তুমি একটা লাইন পেতে। মানে ফাইন স্ট্রাকচারের একটা করসপন্ডিং লাইন নিয়ে আমি just মাথা ঘামালাম। আর এবারে কি করছি, তোমার ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল, ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর নো স্পিন অরবিট কাবলিং, কোনো স্পিন অরবিট কাবলিং নেই। কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে তোমার, এই লাইনটা কোনো স্প্লিটিং হয়নি, একটাই ছিল। আর এই লাইনটা কিন্তু তোমার তিনটে লাইনে ভেঙে গিয়েছিল, একটা হচ্ছে নিচে, একটা এইটাতেই থাকছে, আর একটা তোমার উপরে চলে যাচ্ছে, ঠিক আছে এটা। এবং এমএল এর ভ্যালুর উপরে নির্ভর করে, এমএল এর ভ্যালু তোমার -1, 0, +1, আর এটা তো আলাদা করে বলার দরকার নেই, এখানে এমএল এর ভ্যালু তো সার্টেনলি 0ই থাকবে। এল ইকুয়াল টু 0 হলে এমএল তো এমনি 0, আর এল ইকুয়াল টু 1 হলে এমএল এর তিনটে ভ্যালু +1, 0, -1, এই তিনটে, ঠিক আছে। মানে এইরকম করে এটা তোমার ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তিনটে ভাবে ভেঙে গেল। আর সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এল তো +-1 আছেই, আর ডেল্টা এমএল টা তুমি জানো 0, +-1, এটা তো সিলেকশন রুল। তো মানে এইখান থেকে এখানেও ট্রানজিশন ঘটতে পারে,
এখান থেকে এখানেও ট্রানজিশন ঘটতে পারে, এখান থেকে এখানেও ট্রানজিশন ঘটতে পারে। তো সেই মতো করে তুমি কি পেয়েছিলে না ৩ টে লাইন পেয়ে গিয়েছিলে। এইটা। তাহলে এইটা হচ্ছে নরমাল জিমান এফেক্টের গল্প। এটা আমরা আগে পড়েছিলাম। ঠিক আছে? আচ্ছা এবারে যেটা হচ্ছে যে তোমার স্পিন অরবিট কাপলিং আছে। তাহলে there is স্পিন অরবিট কাপলিং। মানে স্পিন অরবিট কাপলিং আছে। আচ্ছা স্পিন অরবিট কাপলিং থাকার জন্য তুমি মানে কোনো মানে স্পিন অরবিট কাপলিং আছে কিন্তু হোমোজিনিয়াস কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই আরকি। এরকম যদি সিচুয়েশন হতো। মানে there is স্পিন অরবিট কাপলিং but no homogeneous external magnetic field। এটা যদি হতো তার জন্য কি সিচুয়েশন হয় সেটা আমি জাস্ট আগের দিনে যেটা আলোচনা করেছিলাম। সেটা অ্যালকালি মেটাল ডাবলেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল আরকি যে তোমার ধরো এই ধরো এদিকে এনার্জি প্লট করছো তুমি। তাহলে কি বলছি দেখো স্পিন অরবিট কাপলিং আছে বাট কোনো হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই। এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা এস অরবিটাল যার এল ইকুয়াল টু 0, এটা পি অরবিটাল যার এল ইকুয়াল টু সরি যার এল ইকুয়াল টু তোমার 1 এইটা। আচ্ছা এবার এইটা থেকে কি হয়েছিল? এইটা যেমন আছে তেমনই আমি রেখে দিয়েছিলাম। সেই স্টেটটাকে আমি এরকম নাম দিয়েছিলাম 2s হাফ নাম দিয়েছিলাম এটা। আর এইটা তোমার দুটো ভাগে ভেঙে গিয়েছিল। একজনের এনার্জি তোমার বেড়ে গিয়েছিল, একজনের এনার্জি কমে গিয়েছিল। বেশি বেশি হয়ে গেল, কম কম দেখাই। জাস্ট আগের দিনের পিকচারটা আর কি। একজনের এনার্জি বেড়ে গিয়েছিল, একজনের এনার্জি কমে গিয়েছিল। হুম, নিচের লেভেলটা ছিল হচ্ছে 2p হাফ। মানে আমি সোডিয়াম অ্যালকালি মেটাল ডাবলেটস এর ক্ষেত্রে বলছি। এটা হচ্ছে 2p3/2, তাই তো? 2p হাফটা নিচে ছিল, 2p3/2 টা হচ্ছে তোমার উপরে ছিল। এবারে তুমি জাস্ট এখান থেকে এখানে ট্রানজিশন করতে পারছিল, এখান থেকে এখানে ট্রানজিশনটা তোমার করতে পারছিল। এইটা ঠিক আছে? এবং সেই মতো করে তুমি জাস্ট আগে যেটা একটা লাইন পাচ্ছিলে, এখন মানে এই যে যেটা একটা লাইন ছিল, সেই একটা লাইনটা এখন হচ্ছে তোমার দুটো লাইন হয়ে মানে অ্যালকালি মেটাল ডাবলেটস এর ক্ষেত্রে যেটা তুমি দেখেছিলে আরকি। ঠিক আছে? এইটা। আর এখানে তো সিলেকশন রুলটা ছিল হচ্ছে বলে নিই। সিলেকশন রুলটা ডেল্টা এমএস ইকুয়াল টু তোমার 0 হতে হয়। আর ডেল্টা এমজে যেটা এটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 হতে হয়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি না তোমার স্পিন অরবিট কাপলিং আছে, কোনো হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাই। এটা হচ্ছে তোমার অ্যালকালি মেটাল ইন কেস অফ অ্যালকালি মেটাল অর হ্যালোজেন ডাবলেটস এর ক্ষেত্রে এটা হলো। তাহলে দেখো তাহলে কোন স্পিন অরবিট কাপলিং নেই, হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা দেখালাম। আর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই, শুধু স্পিন অরবিট কাপলিং আছে সেটা দেখালাম। এবারে দুটোই আছে। তা দুটোই যদি থাকে তাহলে কি হবে? তাহলে তুমি এক কাজ করো, তাহলে প্রথমে দেখো, প্রথমে যেটা বলছি যে আমি এমন একটা সিচুয়েশন কনসিডার করেছি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে উইক। তাহলে যেটা কথা হচ্ছে যে স্ট্রং স্পিন অরবিট কাপলিং প্লাস হচ্ছে এর সাথে তুমি জুড়ছো কি না উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড।
স্ট্রং স্পিন অরবিট কাপলিং আর উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরকম সিচুয়েশন, ঠিক আছে? তা তুমি এক কাজ করো, তাহলে এই যে প্রথম যে লাইনটা 2p হাফ থেকে 2s হাফ এইটাকে প্রথমে কনসিডার করো। তাহলে আমি প্রথমে কনসিডার করি, আচ্ছা দেখো, প্রথমে স্ট্রং স্পিন অরবিট কাপলিং, তাহলে স্পিন অরবিট কাপলিং যদি আগে ডমিনেট করে সেটা তো আগে আগে তো সেই স্প্লিটিংটা হবে, এবারে সেইটা এবারে ভাঙবে। তাহলে প্রথমে তুমি এইটাকে কনসিডার করো, এই যে তুমি ধরো যেটা আমি এইটাকে বলছি, মানে 2p হাফ থেকে 2s হাফ এই ট্রানজিশনটা আমি কনসিডার করছি। তাহলে কি ছিল? তো এই একটা এটা হচ্ছে 2s হাফ আর 2p হাফ, এটা 2s হাফ 2p হাফ এটা। হুম। করে এইখান থেকে মানে মানে এটা হচ্ছে শুধু স্পিন অরবিট কাপলিং হচ্ছে, মানে এই যে ট্রানজিশনটা আর কি, এই একটা পার্টিকুলার ট্রানজিশন, এটা হচ্ছে যে মানে স্পিন অরবিট কাপলিং আছে, মানে নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই আর কি এটা। আচ্ছা এবারে তোমার যখন 2s হাফ, তার ক্ষেত্রে তুমি জিটাকে ক্যালকুলেট করেছিলে, দেখো এখানে কোথায় জিটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে এই যে এইটা বেসিক্যালি এস অরবিটাল, যেটা হচ্ছে তোমার 2 ছিল, আর এইটা হলে তোমার যখন যেটা হচ্ছে হাফ হয়ে গেছে তখন 2/3, তাহলে এইখানে জিটা ভ্যালু হচ্ছে তোমার, এখানে জি এর ভ্যালু 2, এইখানে জি এর ভ্যালু কিন্তু তোমার 2/3, এটা ঠিক আছে, এটা ভালো। আচ্ছা এবারে তোমার উম, যখন তুমি 2s হাফটাকে কনসিডার করছো, তার ক্ষেত্রে জে এর ভ্যালু যেহেতু, মানে ইন্টারাকশন এনার্জি তো এই ফর্মুলা জি এম জে ইন্টু এ, তাহলে এটা একটুখানি বলি যে এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে আমি একটুখানি এখানে কোথাও একটা লিখে রাখি যে তোমার জে এর ভ্যালু কিন্তু হাফ, তাহলে এম জে এর ভ্যালুটা কিন্তু প্লাস মাইনাস হাফ, তাই তো? জে এর ভ্যালুটা কিন্তু প্লাস মাইনাস হাফ। আচ্ছা একটা একটা করে দেখি। তাহলে ফর 2s হাফ স্টেটের জন্য জে এর ভ্যালু হাফ হলে এম জে হচ্ছে প্লাস মাইনাস হাফ। আচ্ছা তার তার করসপন্ডিং জিটা কত এখানে? এর করসপন্ডিং জি এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে কত? জি এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে তোমার 2। তা যদি হয় তাহলে ইন্টারাকশন এনার্জিটা দেখো, ইন্টারাকশন এনার্জি ফর্মুলা যদি তোমার এইটা হয় জি এম জে ইন্টু এ, তাহলে তোমার এম জে এর ভ্যালু প্লাস হাফ হয়ে যায় যদি, তাহলে 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 ইন্টারাকশন এনার্জি যেটা জি এম জে ইন্টু এ, সেটা কি হবে না, এম জে এর ভ্যালু যদি মাইনাস হাফ হয় তাহলে মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু এ, অর্থাৎ মাইনাসে হতে পারে, আর অথবা তোমার এম জে এর ভ্যালুটা মানে এটা আগে পরে লেখা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, এইটাকে এইভাবে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ইন্টারাকশন এনার্জিটা তোমার এইটা এম জে জি ইন্টু এ, তো তাহলে এম জে এর ভ্যালু মাইনাস হাফ, জি এর ভ্যালু 2, আর এ হলে এটা মাইনাস এ, আর এইটা হয়ে যাবে কত প্লাস হাফ ইন্টু 2 ইন্টু এ, তার মানে প্লাস এ। তার মানে এই যে এনার্জি লেভেলটা, এই এনার্জি লেভেলটা দুটো ভাগে ভাঙলো, একটা হচ্ছে তোমার এনার্জি বেড়ে গেছে, একটা এনার্জি কমে গেছে। যেটা কমে গেছে সেটা হচ্ছে তোমার মানে ইন্টারাকশন এনার্জিটা হচ্ছে মাইনাস এ, মাইনাস এ এটা তোমার প্লাস এ, মানে এর এম যে ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফের জন্য, এর এম যে ভ্যালুটা হচ্ছে প্লাস হাফের জন্য, এইটা হলো, এটা হলো। আচ্ছা আর একটা যেটা ধরো, সেটা আমি এইখানে কোথাও একটা লিখে রাখবো, আচ্ছা এইখানে লিখে রাখছি, ধরো তোমার 2p
হাফটা যখন কনসিডার করছো তার ক্ষেত্রেও ঠিক একই রকম করে জে এর ভ্যালুটা হাফ, তাহলে এম জে এর ভ্যালু প্লাস মাইনাস হাফ, তার মানে এক্ষেত্রে যদি এম জে জি ইন্টু এটাকে ক্যালকুলেট করো, এখানে এম জে এর ভ্যালুটা ধরো মাইনাস হাফ, জি এর ভ্যালুটা হচ্ছে 2/3 এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস a/3 হলো, আর এক্ষেত্রে হচ্ছে এম জে এর ভ্যালু প্লাস হাফ, জিটা হচ্ছে 2/3 ইন্টু এ, তাহলে এটা কেটে কুটে কি হচ্ছে প্লাস a/3 হলো। মানে এইটা তোমার এইরকম করে তোমার এখানেও তোমার দুটো ভাগে ভেঙে গেল, এই ধরো একটা আর এই একটা, এটা হচ্ছে মাইনাস a/3 প্লাস a/3, এখানে এম জে এর ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস হাফের জন্য, এখানে এম জে এর ভ্যালুটা কিন্তু প্লাস হাফের জন্য, এইটা। হুম, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে যখন ট্রানজিশনটা ঘটবে, দেখো যেহেতু ডেল্টা এম যেটা তোমার 0 প্লাস মাইনাস 1 দুটি তোমার অ্যালাউড, হ্যাঁ, ডেল্টা ডেল্টা এম যেটা 0 প্লাস মাইনাস 1 সেটা আমার সিলেকশন রুল, তাহলে তোমার এম যেটা মাইনাস হাফ থেকে যেমন মাইনাস হাফে আসতে পারে, প্লাস হাফ থেকেও তোমার মাইনাস হাফে আসতে পারে, আবার এইখান থেকে এখানেও আসতে পারে, এখান থেকে এখানেও আসতে পারে, এটা ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, খেয়াল করে দেখো যে এক্ষেত্রে এক্ষেত্রে তোমার চারটে লাইন তুমি পেয়ে গেলে, এইটাই যদি তোমার যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা জিরো, এইচ ইকাল টু জিরো, তার করসপন্ডিং লাইনটা হতো যেখানে এখানে তুমি পাচ্ছ আর কি, এইখানে এটা কিন্তু লাইনটা হতো, তো তার থেকে কিছুটা বেশি বা কম ফ্রিকোয়েন্সিতে তুমি কতগুলো লাইন পেয়ে যাচ্ছ, চারটে লাইন পেয়ে যাচ্ছ। দেখো তুমি যদি এইখান থেকে এখানে ট্রানজিশনটাকে দেখতে, তাহলে এটা কত হতো, মানে মাইনাস a/3 থেকে হচ্ছে মাইনাস এ বাদ দিলে প্লাস 2/3, তার মানে আমি এক কাজ করছি, এখানে এইখানে একটা লাইন পেরে ধরো, ও সরি, একটা লাইন পেলাম, একটা লাইন পেলাম, একটা লাইন পেলাম, আর একটা লাইন পেলাম, তো চারটে লাইন পেয়ে যাচ্ছি। কোথায় কোথায় তুমি খেয়াল করে দেখো না, তুমি জাস্ট যখন ট্রানজিশনটা দেখছো মানে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করো না, এই ধরো মানে এই মাইনাস a/3, আচ্ছা এইটা এই দেখো এইটা এটা হচ্ছে a/3 আর এ মিলে হচ্ছে 4a/3, তাহলে এটা হচ্ছে তোমার আহ, মানে সরি 4/3 এ, এইটা এইটা। আর ঠিক একই রকম করে তুমি যদি এই দুটোকে কনসিডার, সবচেয়ে লোয়েস্ট এনার্জি ট্রানজিশন এটা, এইটার সঙ্গে এইটা করলে হচ্ছে মাইনাস 4/3 এ, মানে এই যে মাইনাস a/3 আর এ, তাহলে এ মাইনাস মাইনাস a/3, তাহলে তোমার হয়ে গেল এটা, মানে এটা লোয়েস্ট এনার্জি, তাহলে এটা বাঁ দিকে করছি আর কি, মানে মাইনাস a/3 মাইনাস এ, তাহলে এটা মাইনাস 4/3 এ, এটা প্লাস 4/3 এ, আর মাঝের যেটা এইটা বা এইটাকে যদি কনসিডার করো তাহলে এ যাচ্ছে a/3 থেকে, তাহলে 2/3 এ, 2/3 এ, এটা হচ্ছে মাইনাস 2/3 এ। দেখো তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে 2p হাফ আর 2s হাফ, যেটা ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই যে 2p হাফ আর 2s হাফ শুধুমাত্র স্পিন অরবিট কাপলিং এর জন্য, এই একটা লাইন তুমি পেয়েছিলে, এই যে লাইনটা ধরো, এই যে লাইনটাকে তুমি পেয়েছিলে, এইটা এই যে লাইনটা, যেটা ধরো এই করসপন্ডিং লাইনটা, এই লাইনটা এখন কি হচ্ছে না চারটে লাইনে ভেঙে গেল, এইটা। সেই চারটে লাইন কিভাবে ভাঙলো, সেই চারটে লাইন আমি তোমাকে এখানে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারলে প্রথমে 2p হাফ আর 2s হাফ, এই যে ট্রানজিশনটা যেটা মানে শুধুমাত্র স্পিন অরবিট কাপলিং হলে যে লাইনটা ছিল, ইন প্রেজেন্স অফ উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই লাইনটা যে চারটে লাইনে কিভাবে ভেঙে গেল এটা পরিষ্কার, ঠিক আছে তো। আচ্ছা, এবারে অন্যটা ধরো, অন্যটা হচ্ছে তোমার 2p 3/2 থেকে তোমার যখন
2s হাফে যাচ্ছে। আচ্ছা 2p 3/2 টা একটুখানি দেখে নাও শুধু, কারণ 2s হাফটা তো কিভাবে স্প্লিটিং হচ্ছে অলরেডি বলা হয়েছে। তো এই পার্টিকুলার কেসে তোমার জাস্ট g এর ভ্যালুটা কত? g এর ভ্যালুটা 4/3 ছিল। এটা আমি ক্যালকুলেট করেছিলাম, এখানে করে রেখেছি। দেখো এইটা, এই যে এইটা তোমার এই যে 4/3, g এর ভ্যালুটা 4/3 এটা। আচ্ছা এবারে এখানে j এর ভ্যালু যেটা, j এর ভ্যালুটা কিন্তু 3/2, তাহলে mj এর পসিবল ভ্যালু কি হতে পারে? প্লাস 3/2, প্লাস হাফ, মাইনাস হাফ, মাইনাস 3/2, প্লাস 3/2, প্লাস হাফ, মাইনাস হাফ, মাইনাস 3/2। এবারে দেখো তাহলে এখানে করসপন্ডিংলি যে ইন্টারাকশন এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তো ছিল mj g ইন্টু a। সেটা কার জন্য কত হবে দেখো, এই প্রথমটার জন্য mj যখন প্লাস 3/2 তখন তার ভ্যালুটা হবে কত? 3/2 ইন্টু 4/3 ইন্টু a, তার মানে এটা হচ্ছে 2a হলো নাকি? 2a হলো এইটা একটা। আর এইটার জন্য কত হবে? হাফ ইন্টু 4/3 ইন্টু a, 2/3 a হলো। এইটা কত হবে তাহলে? মাইনাস 2/3 a হবে। এটা কত হবে? মাইনাস 2a হবে। লিখে রাখবো মাইনাস হাফ ইন্টু 4/3 ইন্টু a, মাইনাস 3/2 ইন্টু 4/3 ইন্টু a। ঠিক আছে, তাহলে এইটা 2a, 2/3 a, মাইনাস 2/3 a, মাইনাস 2a। ঠিক আছে, এইটা হলো। তাহলে এই হচ্ছে চারটে। আর 2s টা তো আলাদা করে লিখবো না, কারণ ওটা তো তোমার অলরেডি করাই আছে। দেখো তাহলে এবার আমি এই ট্রানজিশনটাকে কনসিডার করছি। 2s হাফেতে আসছে কোথা থেকে? না 2p 3/2 থেকে। এইটা, আচ্ছা এইটা তো যেমন আছে তেমন রয়ে গেল। সরি, এটা তো দুটো সরি, এটা তো দুটো ভাগে ভেঙেছে। তোমার এটা 2s হাফটাকে এই যে আগেরটা যেমন করে আমি করে চলে, এটা তো দুটো ভাগে ভেঙেছে। এটা এই একটা ভেঙেছে, এই একটা ভেঙেছে। তাহলে এনার্জি গুলো যথাক্রমে ছিল মাইনাস এ, মাইনাস এ, প্লাস এ, এম যে ভ্যালুটা হচ্ছে এটা। আসলে এই এম যে ভ্যালু গুলো পাশে লিখে রাখছি, তার কারণটা হচ্ছে এটা তোমার সিলেকশন রুলটা অ্যালাউড হচ্ছে কিনা সেটা দেখার জন্য আর কি। এটা আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে কি হলো? এটা তোমার চারটে ভাগে ভাঙলো। এই ধরো, এই ধরো, এই ধরো, আর এই ধরো। হুম, আচ্ছা সেটা কি কি না, এনার্জি গুলো হচ্ছে মাইনাস 2a, মাইনাস 2/3a, প্লাস 2/3a, আর প্লাস 2a। আচ্ছা এর এম যে ভ্যালুটা হচ্ছে মাইনাস 3/2, এর এম যে ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ, এর এম যে ভ্যালুটা হচ্ছে তোমার প্লাস হাফ, আর এর এম যে ভ্যালুটা হচ্ছে তোমার প্লাস 3/2। এটা আচ্ছা এবারে দেখো এইখানে তোমার সিলেকশন রুলটাকে মাথায় রাখতে হবে, নাহলে তোমার তো অনেক 4 × 8টা ট্রানজিশন ঘটে যাবে। 8টা অ্যাকচুয়ালি হবে না। সিলেকশন রুলটা হচ্ছে তোমার ডেল্টা এম যেটা, এটা কিন্তু 0 প্লাস মাইনাস 1 এর মধ্যে। এটা ঠিক আছে, এইটা তো তা যদি হয় তাহলে দেখো তুমি এই মাইনাস 3/2 থেকে এই ট্রানজিশনটা তুমি অ্যালাউ করতে পারবে, এইটাও অ্যালাউ করতে পারলে, এটা পর্যন্ত অ্যালাউ করতে পারলে, কিন্তু এইটার অ্যালাউ করতে পারবে, কারণ 3/2 থেকে হাফে গেলে ওটা চেঞ্জ হচ্ছে -2 হয়ে যাচ্ছে, সেটা হতে পারবে না। আবার এইখানে যখন তুমি আসছো তখন শুধু এই প্রথমটা হবে না, এইটা হবে। এইটা অ্যালাউ করতে পারবে, এইটা অ্যালাউ করতে পারবে, আর এইটা অ্যালাউ করতে পারবে। এটা
বাকি যেটা সেটা হচ্ছে সিলেকশন রুল দিয়ে যা ফরবিডেন হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার ৬ টা পসিবিলিটি। ৬ টা যদি পসিবিলিটি হয় তাহলে তুমি দেখো এক্ষেত্রে যেটা হলো যে তোমার ওই তুমি জাস্ট ৬ টা লাইন পেয়ে যাবে। ৬ টা লাইনগুলোকে আমি ধরো তোমায় দেখাচ্ছি। এইটা হচ্ছে এই যদি 0 হতো তখন কোনখানে লাইনটা থাকতো সেটা যদি এইটা হয়। তার রেসপেক্টে তুমি জাস্ট যে লাইনগুলোকে পাচ্ছ ধরো এইখানে একটা আমি জাস্ট মানে অত আমি ইয়ে করে এগুলো মেইনটেইন করছি না। মানে এই যে মানে স্পেসিংটা অত মেইনটেইন করছি না। এটা তো কিছু নেই। এটা ডটেড লাইন আরকি খালি। দেখো তোমার জাস্ট আ এটা হচ্ছে এটা হচ্ছে 1/3 এ 1/3 A বা A/3 তে। এইটা হচ্ছে তোমার A তে, এটা 5A/3 তে, এটা -A/3 তে, এটা -A তে, এটা -5A/3 তে। মানে যে ধরো কথা বলছি যে এই যে ট্রানজিশনটা তুমি দেখছো, এই ধরো এই ট্রানজিশনটাকে দেখছো। এটা কোথা থেকে গেছে? -2A থেকে -A তে গেছে। তো -2A থেকে -A তে গেছে -A -2A বা উল্টোটা বলতে পারো -2A -A তাহলে -A তে হয়ে গেল। এরকম আরকি। তো এইরকম করে তুমি জাস্ট ৬ টা লাইন পেলে সেটা হচ্ছে এইটা। তার মানে তাহলে অল টুগেদার তুমি কি পেলে? দেখো যেটা খেয়াল করো যেটা নরমাল জীবন এফেক্ট এ তুমি পেয়েছিলে ৩ টে লাইন যেখানে কোনো স্পিন অরবিট কাপলিং নেই, শুধু হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে। আচ্ছা এবারে তোমার স্পিন অরবিট কাপলিং আছে কিন্তু হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাই, সেখানে তুমি পেয়েছিলে ২ টো লাইন। ঠিক আছে? আর যখন তোমার দুটোই আছে, স্ট্রং স্পিন অরবিট কাপলিং আছে আর উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, তা তুমি কি পেলে? এখান থেকে তুমি জাস্ট ১০ টা পসিবল লাইন পেলে। তার মানে হচ্ছে যে স্প্লিটিং অফ spectral lines in presence of weak homogeneous external magnetic field when there is strong spin orbit coupling is called the anomalous Zeeman effect। দেখো anomalous Zeeman effect হচ্ছে এইটা হচ্ছে তোমার anomalous Zeeman effect। তাহলে anomalous Zeeman effect এ কি হলো না জাস্ট এই তিনটে পরপর করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে নরমাল Zeeman effect এ কি আছে? নরমাল Zeeman effect এ কোনো স্পিন অরবিট কাপলিং নেই, শুধুমাত্র হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এস থেকে পি ট্রানজিশনের জন্য তুমি পাচ্ছিলে ৩ টে লাইন। এটা হচ্ছে নরমাল Zeeman effect। আর স্পিন অরবিট কাপলিং আছে কিন্তু হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই, যেটা অ্যালকালি মেটাল ডাবলেটস এর ক্ষেত্রে হয়, সেখানে তোমার ওই একটা লাইন দুটো লাইনে ভেঙে যাবে। আচ্ছা এবারে দুটোই যখন আছে, এই যে স্ট্রং স্পিন অরবিট কাপলিং আছে উইক হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, তার জন্য যেটা তুমি পাবে সেটাই হচ্ছে অ্যানামালাস Zeeman effect। এবং এস থেকে পি ট্রানজিশনের জন্য অ্যানামালাস Zeeman effect থেকে যে যে পসিবল ট্রানজিশন গুলো হতে পারছে সেটা আমি দেখালাম। তোমার 2p হাফ থেকে 2s হাফে তোমার ৪ টে পসিবল লাইন পাবে। আর 2p3/2 থেকে 2s হাফে হচ্ছে ৬ টা পসিবল লাইন পাবে। তা ৪ টে ৬ টা মিলে তুমি কিন্তু টোটাল ১০ টা লাইন পেয়ে গেলে। নরমাল Zeeman effect এ যেখানে ৩ টে লাইন এখানে তুমি ১০ টা লাইন পেয়ে গেলে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার অ্যানামালাস Zeeman effect। বোঝা গেল? বুঝলে? আচ্ছা, আচ্ছা এবারে অঙ্কটা তো সহজ কিন্তু এই যে তুমি জাস্ট ওই একটুখানি মানে আমি এমনিতে তো পেন ট্যাবে লিখছি অত লাইন টাইন সোজা করতে পারছি না।
যাকে মানে যেটা হচ্ছে যে তুমি ওই ক্যালকুলেট করে টরে একদমই প্রত্যেকটার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কি হবে, স্প্লিটিং গুলো কেমন হবে খুব ডিটেইলে করে ফেলতে পারছো। তাহলে যেটা ৩ টে লাইন হওয়ার কথা ছিল সেটা তোমার ১০ টা লাইনে জাস্ট ট্রান্সফর্ম হয়ে গেল। আচ্ছা এবারে আমি এক কাজ করি যে আজকে পুরোটাকে শেষ না করে পরের দিনের জন্য একটুখানি ফেলে রাখি। আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধরো যদি এমন হতো যে মানে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেরি স্ট্রং ধরো। হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেরি স্ট্রং। এরকম সিচুয়েশন তাহলে কি হবে? হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি স্ট্রং হয় তখন তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে তখন ওই এই যেটা বলা হচ্ছিল যে স্ট্রং মানে স্পিন অরবিট কাপলিংটা স্ট্রং আর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড উইক, এখন তার উল্টোটা হয়ে গেছে। তখন যেটা হবে যে এল এবং এস তারা আগে কাপল না করে এল সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবাউটে ঘুরতে থাকবে, এস সেও এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবাউটে সে আলাদা করে পিসিগনাল মোশন হবে। তখন একটা নতুন এফেক্ট হবে সেটা হচ্ছে যে অ্যানামালাস জিমেন এফেক্টে যে অনেকগুলো লাইন পাওয়া গেল সেই অনেকগুলো লাইন আবার মার্জ করে গিয়ে নরমাল জিমেন এফেক্টে যতগুলো লাইন হয় সেই অবস্থায় চলে আসবে। তাহলে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ভেরি স্ট্রং। তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে পার্সেন্ট বেক এফেক্ট। তো এই পার্সেন্ট বেক এফেক্টের পার্টটা হচ্ছে আমরা এক কাজ করি নেক্সট দিন আলোচনা করি। ঠিক আছে? তো আরেকটা ক্লাস আমরা নেব সেটা হচ্ছে ওই পার্সেন্ট বেক এফেক্টে। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট আজকে এখানে ছেড়ে দিই। কারণ আমরা তো ২ ঘন্টা করে ক্লাস নিচ্ছি না। ২ ঘন্টা ক্লাস একটু চাপ হয়ে যায় এমএসসি তে। হ্যাঁ? তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য ওইটুকু জায়গা ফাঁকা রাখি। আর একটা ক্লাস হলেই তোমাদের সিলেবাসে কতটুকু হয়েছে সেইটুকু হয়ে যাবে। সিলেবাসে কতটুকু মানে মানে তো কলেজে পড়িয়েছো বলছো সেটা আমরা করে ফেলবো। মেন ইলেকট্রন প্রবলেমটা না হয় পরের সেমিস্টারে করব। নেক্সট ক্লাসে হচ্ছে তুমি পার্সেন্ট ব্রেক ইফেক্টটাকে করো। এটা। তো আজকে আমরা এখানে শেষ করে দেব। এন্ড অফ লেকচার 30। তো বলো। দেখো মানে যা বলেছি অ্যানামালাস জিমেন এফেক্টটা সেটা পরিষ্কারভাবে তুমি বুঝতে পেরেছো কিনা? কিভাবে মানে আস্তে, আস্তে, আস্তে জিনিসগুলো পাল্টাচ্ছে সেগুলো তোমার কাছে পুরো পরিষ্কার হচ্ছে কিনা? মানে কেমন করে আস্তে, 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 আস্তে সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে জাস্ট সমস্ত এফেক্ট গুলো পরপর, পরপর করে তুমি দেখছো মানে স্পেকটা কেমন করে আস্তে, 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 আস্তে কমপ্লিকেটেড হচ্ছে। যেটা ধরো মানে বোর থিওরিতে n equal to 3 থেকে n equal to 2 তে ট্রানজিশন মানে একটা লাইন সেটা কেমন করে সমারফিল্ড থিওরিতে তোমার ফাইন স্ট্রাকচার তুমি পেলে, তারপরে তুমি নরমাল জিমান এফেক্ট পেলে, তারপর তুমি স্পিন অরবিট কাবলিং পেলে, তারপর তুমি অ্যানামালাস জিমান এফেক্ট পেলে। তাহলে নেক্সট ক্লাসে আমরা জাস্ট পার্সেন্ট ব্রেক এফেক্টটাকে দেখবো আর কি। হ্যাঁ, তো দেখো যা বলেছি তাতে ব্যাপারগুলো সব পরিষ্কার কিনা বা কোনো অসুবিধা টসুবিধা হয়েছে কিনা।